নিম্নচাপ ও বৃষ্টি বলার প্রভাবে গেল ৫ দিন ধরে টানা বৃষ্টিতে পাহাড় ধস এবং বন্যায় ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। শুধু কক্সবাজারেই মারা গেছে অন্তত ২৫ জন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কক্সবাজারের মানুষ। সহায় সম্বল হারিয়েছে বহু মানুষ। কাজে যেতে পারছে না শ্রমজীবীরা, ঘরে নেই খাবার। নিম্নবিত্ত প্রতিটি মানুষ যুদ্ধ করছে টানা বৃষ্টির সঙ্গে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। প্রকৃতির এক নির্মম রূপ দেখছে কক্সবাজারবাসী। পাহাড়ের ঢলে টানা বৃষ্টিতে উলটপালট হয়ে গেছে বহু মানুষের সাজানো সংসার। যেখানে কদিন আগেও ছিল জীবনের চাঞ্চল্য, সেখানে এখন কেবলই কাদামাটি আর অথই পানি। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাহাড় ধসে আর বন্যার তীব্র স্রোতে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন। শুধু গত বাড়ির বাড়ি দুঃখিন বাড়ি বাদ খাইনি বাড়ি ঠিকভাবে আর দুঃখ লান অথবা আজ বন্য ধরে বানি আর এখন কি করতে পারি। আমাদের এলাকায় প্রায় ২০০টির মতো ঘর আছে। অধিকাংশ ঘর প্রায় 90% ঘর ডুবে গেছে। জিনিসপাতি লইরে পানির অবস্থা দিদি না, এখন সাপ বাড়ে। এখন এই অবস্থা থানা ফিনা লইরে বেশি কষ্টতে আছি, পয়েন্ট লইরে বেশি কষ্টতে আছি। শুধু স্বজন হারানোর বেদনাই নয়, তাদের বেঁচে থাকার লড়াইটাও এখন চরম দুঃসহ। চকরিয়া, পেকুয়া, রামুখিয়া ও টেকনাফের বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। এর মধ্যে দেখা দিয়েছে পানি ও খাবার সংকট। দুর্গত এলাকায় শিশু খাদ্য ও চিকিৎসা সেবার ব্যবস্থা হয়নি। আরো ভয়াবহ পরিস্থিতি কৃষি নির্ভর এলাকাগুলোতে। ভেসে গেছে কৃষক পরিবারের ধান এবং গোয়ালের গরু। মাথা গোজার শেষ আশ্রয়টুকু নেই অনেকের। বেশি হইলে খেতে বেশি গেলে নষ্ট হয়ে যাবে। আমাদের মনে করো এই ৬৫ মনে করো খেতে হলা করি চলে যায়। কিছু আছে না পানি হাজি আর শেষ বুঝাবাজ কাল আমার যাইছে ওই আর এলাকা সুবিধা দিয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ, বিদ্যুৎ নেই, সেলফোন নেটওয়ার্কেও বিপর্যয়। দুর্গত মানুষের অভিযোগ, নদী খাল দখলমুক্ত ও সময় মতো ড্রেজিং করলে এই দুর্যোগ হতো না। এখানে কলেজের চারপাশে পানি উঠছে, বিভিন্ন এলাকা ডুবে যাচ্ছে। এর মূলত কারণ হচ্ছে নদীগুলো খনন করে নাই। ছোট ছোট যে নদী নালাগুলো আছে, যেগুলো দিয়ে পানি চলে যাওয়ার কথা, নদীতে গিয়ে চলে যাওয়ার কথা, এই নদীগুলো আসলে বন্ধ অবস্থায় আছে এখন। আর বন্ধ থাকার কারণে পানিগুলো কোথাও যেতেও পারছে না। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে এই অঞ্চলে বৃষ্টি থাকবে আরো ২ দিন। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। প্রায় এক যুগ পর ভয়াবহ বন্যার কবলে পার্বত্য জেলা বান্দরবান। লাখো মানুষ পানিবন্দী, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, ওষুধ ও খাবারের তীব্র সংকট। কোথাও কোথাও বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। মোহন ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন সার্জিল অন্তর। বন্যার পানি আর বৃষ্টি থেকে নবজাতক শিশুকে রক্ষার প্রাণপণ চেষ্টা। এক হাতে ছাতা, অন্য হাতে শিশুটিকে নিয়ে পানি ভেঙে লামার লাহিনজিরি বাজারে যাওয়ার চেষ্টা তাদের। দ্বীপের মতো মনে হলেও এটি লামার বর্তমান দৃশ্য। টানা বৃষ্টিতে এই পুরো এলাকাটি প্লাবিত হয়েছে। আমরা যে দিক দিয়ে নৌকা দিয়ে আসছি, এটা আসলে একটি আঞ্চলিক সড়ক। এই সড়কটি লামা আলীকদমের সাথে বান্দরবনকে যুক্ত করেছে। কিন্তু এই সময়ে এসে পানির তীব্রতা এত বেশি যে নৌকা ছাড়া মানুষের আর কোনো উপায় নেই। রাস্তা ডুবে যাওয়ায় আলীকদম আর বান্দরবানের সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে লামার। কয়েক জায়গায় রাস্তা ডুবে গেছে, কোথাও হাঁটু, আবার কোথাও কোমর পানি। পানি বেশি, পুরা বেশি, নৌকা ছাড়া আসতে পারবো না কোনোদিনও। যাইতে আসতে কোনো সুবিধা নাই, গাড়ি ঘোড়াও নাই। ভোগান থেকে কেমন হচ্ছে? ভোগান থেকে তো অনেক পানি, এখানে তো সব জায়গায় পানি হয়ে গেছে। শুক্রবার দুপুরের পর থেকে আবারও টানা ভারী বৃষ্টিতে পানি বাড়ছে। ফলাফল, পরিস্থিতির আরও অবনতি। মাতামুহুরীর কোল ঘেঁষা প্রায় সবগুলো গ্রামেই পানিবন্দী। আটকে আছেন লাখো মানুষ। এইটি বান্দরবনের একটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি বন্যার জন্য বন্ধ রয়েছে। পাশে একটি ঘর রয়েছে, সেখানে থাকতেন কয়েকজন মিস্ত্রি। সেই ঘরটিও ডুবে গিয়েছে। বিদ্যালয়ের মাঠে আমরা আছি। মাঠে কি পরিমাণ পানি সেটা আমরা একটু মেপে দেখার চেষ্টা করব। বৈঠা দিয়ে আমরা যদি মাপার চেষ্টা করি, বৈঠাও আসলে ডুবে যাচ্ছে। প্রায় ৬ ফিটের মতো পানি রয়েছে বিদ্যালয়ের এই মাঠটিতে। স্কুল হচ্ছে হলিচার পাবলিক স্কুলে, এখানে পানি বেশি হয়ে গেছে, তাই জন্য যাইতে পারতেছি না।
কয়েকদিনের বন্যায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, ঔষধ ও খাবার সংকট, রয়েছে ত্রাণের অপ্রতুলতা। আপনারা বাজার করেন কোন জায়গা থেকে বা খাবারের? লামা বাজার থেকে, এগুলো সব লামা বাজার থেকে আমরা বাজার না লামা বাজার থেকে বাজার করতে পারতেছি না। তো বৈদ্যবিটাতে পানি যখন আসে তাহলে আমাদের নৌকা দিয়ে যাতায়াত করতে হয়, তো এই বাজারে গেলে লাঞ্জিরে এনে দিতে হয়। তবে প্রশাসন থেকে মুড়ি ও পানিসহ শুকনো খাবার দেওয়া হচ্ছে বানবাসীদের। গত 3 দিনের ন্যায় আজকেও আমরা শুকনো খাবার দিচ্ছি, সাথে আমাদের খিচুড়ি চলতেছে। আমরা বিভিন্ন জায়গায় যেগুলো বন্যার্ত পানি দুর্গত যারা আছেন, অসহায় দরিদ্র পরিবারদের মাঝে আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত আছে। সবশেষ 2014 সালে এমন ভয়াবহ বন্যার শিকার হয়েছিল বান্দরবান। মোহন ইসলাম, 71, বান্দরবান। এদিকে রাঙামাটির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ঝুঁকি কাটেনি। কোথাও আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করলেও নতুন করে প্লাবিত হওয়া এলাকা থেকে অনেকে আবার আশ্রয় কেন্দ্রে আসছেন। পাহাড় ধসের আতঙ্ক আছে। পানি কমার অপেক্ষায় পাহাড়িরা। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ, ছবি তুলেছেন শৈশব বর্মন ও মোবারক হোসেন শুভ। এভাবে পাহাড় ধসে পার্বত্য চট্টগ্রামের বান্দরবন, রাঙামাটি এবং খাগড়াছড়ির অনেক গ্রামীণ জনপদ বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের চলাচল, শিশুদের স্কুল এবং সাধারণ মানুষ পড়ছে চরম ভোগান্তিতে। পাহাড় ধসে পড়ছে, তারপরে আমার অসুবিধা হয়েছে, আমার চাষবাস কিনে বোধ চলে না, আমার কিনে বোধ খাওয়া দাওয়া অসুবিধা। স্কুলে বাচ্চাগুলো নিতে সমস্যা হচ্ছে এবং রাস্তা ধসে পড়ার কারণে আমাদের বাজারে আসতে সমস্যা দেখা দিচ্ছে। রাঙামাটিতে 2017 সালের ভয়াল ধসের ক্ষত এখনো শুকায়নি। শতাধিক প্রাণনাশের সেই ঘটনা মনে করিয়ে দিচ্ছে গত 5 থেকে 6 দিনের ভারী বর্ষণ। পাহাড় ধসের শঙ্কায় সতর্ক অবস্থানে স্থানীয় প্রশাসন এবং বাসিন্দারা। রাঙামাটিতে 40টি আশ্রয় কেন্দ্রে প্রায় 3500 আশ্রয় গ্রহণ করেছে। এটি লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্র, যেখানে গতকাল ছিল 106 জন, আজকে সেটা বেড়ে দাঁড়িয়েছে 120। এই আশ্রয় কেন্দ্রে সবাই নিরাপদ অনুভব করলেও দুর্যোগ পরবর্তীতে কিভাবে তারা তাদের ক্ষতি পুষিয়ে উঠবে সেটা নিয়ে অনেকে শঙ্কায় আছে। আমাদের বাড়িঘর বৃষ্টিতে বিলীন হয়ে গেছে, আর আমরা আশ্রয় কেন্দ্রে আসছি, খুবই ভালো আছি। আমাকে ঘর ধরার লেগে তো কিছুই আসে না, কিছুই পাইতেছি না। আমরা এখান থেকে যাই তো আমরা বাসা থাকতে হইব, আমরা কিভাবে ঠিক করবো? টাকা পয়সা তো নাই, ঘরে থাকার মতন করতুক নাই। আমার পাশাপাশি একজন আছে, সে 20 ফুট হাইট মাটি কাটছে, মাটি কাটাতে আমার ঘর ভাঙে যাইতেছে। এভাবেই পাহাড়ের ঠিক পাদদেশে ঘর বানিয়ে বসবাস করছে স্থানীয়রা। তারা বলছেন এছাড়া তাদের বিকল্প কোনো বাসস্থান নেই, এজন্য ঝুঁকি নিয়েই এখানে থাকতে হচ্ছে। আমারটা ফাটাতনের ঘর তো এরকম হেলিয়ে গেছে এবং ঘরের ভিতরে মাটি বেড়াবুড়ো ভাঙছে, পানি যাচ্ছে ঘরের ভিতরে, উঠানো ভাঙছে, তো এখন ভয়াবহ অবস্থায় আছি। পাহাড় আর নদীর এই জনপদের এখন সবচেয়ে বড় অপেক্ষা মেঘমুক্ত পরিষ্কার আকাশের। ততক্ষণ পর্যন্ত সতর্কতা, উৎকণ্ঠা আর দুর্ভোগী এখানকার মানুষের নিত্যসঙ্গী। সবুজ মাহমুদ, 71, রাঙামাটি। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামীকালের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। বৈরী আবহাওয়া, বন্যা পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ডের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির 1,15,000 শিক্ষার্থী এই পরীক্ষা দিতে পারছেন না। এর আগে একই কারণে চট্টগ্রাম বোর্ডের অধীনে সব জেলার 8 জুলাইয়ের স্থগিত করা হয়েছিল পরীক্ষা। কয়েকদিনের অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে একের পর এক পাহাড় ধসের ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত 29 জন মারা গেছে। টানা 4 দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। বিভিন্ন এলাকায় পানিবন্দী অবস্থায় আছেন লাখখানেক মানুষ। এলাকাবাসীর অভিযোগ, অকার্যকর স্লুইস গেটের কারণে তারা জলাবদ্ধতার শিকার হয়েছেন। এদিকে দুর্গত ওইসব এলাকা ঘুরে দেখেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি সব শ্রেণী পেশার মানুষকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জহিরুল ইসলামের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন রাজীব বড়ুয়া। বাঁশখালীর সাধনপুর থেকে সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে নৌকায় গুনাগড়ি এলাকায় এসেছেন জাফর আহমেদ।
তিনি জানান, পুরো এলাকা ডুবে থাকায় চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার জন্য নৌকা ছাড়া গতি নেই। চিটাঙ্গে যাবো, চিটাঙ্গে যেতে হবে এখন। অনেক দুর্ভিক্ষ আছে এখানে, পানির মধ্যে কিছু করতে পারতেছি না। এখান থেকে আরো পানি বেশি, সামনে গেলে দেখবেন আরো বেশি পানি, আরো বেশি, খুব ভয়াবহ অবস্থা। কিন্তু ভালো হবে, আর বাড়িঘর তো ডুবে গেছে, মানুষের রান্না বান্না করতে পারছে না। 4 দিন ধরে পানিবন্দী চট্টগ্রামের বাঁশখালী, গুনাগড়ি, সাধনপুর, গন্ডামারা, চাম্বল সহ উপজেলার বেশিরভাগ ইউনিয়নের ঘরবাড়ি, দোকানপাট ও সড়কে জমে আছে পানি। রান্না বান্না করতে পারতেছি না, আশেপাশে যেখানে পানি ওঠে না এখানে আশ্রয় নিচ্ছি আপাতত, এরকম আর কি। পানি আরো কম ছিল রাতে, এখন অবস্থা আরো বেশি খারাপ, বেশি বাড়ি গেছে পানি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, স্লুইস গেট যথাযথভাবে পরিচালিত না হওয়ায় পানি নামছে না। মশলাটকলা সুইচ গেটে 12টা ছিদ্র আছে, এখানে দুটা খোলা আছে আর সবগুলো বন্ধ। এখানে কাজের জন্য এগুলো পানি বাড়ি গেছে এখানে। এলাকার সংসদ সদস্য জলাবদ্ধতার কারণ হিসেবে স্লুইস গেট অব্যবস্থাপনার বিষয়টি সামনে আনেন। বাঁশখালী দীর্ঘদিনের জনাকাঙ্ক্ষা ছিল আমাদের জলকদরকাল খনন করার, নাব্যতা ফিরে পাওয়া। আমরা এবছর 61 লাখ টাকা দিয়ে কিছু অংশ খনন করেছি, বাকি অংশ আল্লাহর রহমতে অর্থ বছরে কাটার চেষ্টা করি। শুক্রবার বন্যা কবলিত বাঁশখালীতে যান বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দেন। পরে সাংবাদিকদের তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যা পারি তাও করব এবং ফিরে গিয়ে আমরা সরকারকে এই ব্যাপারে অবহিত করে অবশ্যই আপনাদের হয়েই দাবি জানাবো, শুধু রিলিফ নয়, এই এলাকার বন্যার স্থায়ী সমাধান যাতে হয়। আর বাঁশখালীবাসীর দাবি শুধু ত্রাণ নয়, অকার্যকর স্লুইস গেটের স্থায়ী সমাধানই পারে প্রতি বছরের এই দুর্ভোগ থেকে তাদের মুক্তি দিতে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। চলমান প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে প্রশাসনকে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই নির্দেশনার কথা জানিয়েছেন উপদেষ্টা মাহদি আমিন। দুপুরে রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় তিনি কথা জানান। বলেন, বন্যায় গৃহহীন ও বন্যার্তদের কষ্ট লাঘবের চেষ্টা করছে সরকার। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাইকে নিয়ে একসাথে দেশ করতে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানান মাহদি আমিন। জনগণের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপি এবং সর্বস্তরের নেতাকর্মীরা এই 5 জেলা এবং অন্যান্য জায়গায়ও ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং সম্পূর্ণভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে প্রয়োজন সেনাবাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত মানুষদের কিভাবে কষ্ট লাঘব করা যায়, কিভাবে তাদের কাছে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া যায়, কিভাবে পানি পৌঁছে দেওয়া যায়, স্যানিটেশন নিশ্চিত করা যায়, সেগুলো নিয়ে কাজ করছেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের অন্যান্য কয়েকটি জেলাতেও জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আজও দেশের কিছু এলাকায় থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে বহু মানুষ পানিবন্দী হওয়ার পাশাপাশি ডুবেছে ফসলের ক্ষেত। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বহু এলাকা। সহকর্মীদের তথ্য। ভোলার মনপুরায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলে জোয়ার ও বৃষ্টির পানিতে প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া, হাজিরহাট ও মনপুরা ইউনিয়নের অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। চুলার ভিতরে পানি, ঘরের পানি, আর পাশের ঘরতে রান্ধিয়ানি, এইভাবে রান্ধিয়ারি কোন কষ্ট আঙ্গ খাইতে পারি না, ঘর বলতে ঘরে থাকতো। এইখানে পানি উঠছে, আমরা বহুত কষ্টে আছি। আমরা ভাত রান্না করে খাইতাম বলি পারি না, ঘরে আমরা থাকতে পারি না, ঘরে পানি কাজি। বরগুনায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবনেও নেমেছে দুর্ভোগ। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদ নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে রয়েছে। ঝালকাঠিতে বৃষ্টির সাথে সাথে জোয়ারে নদ নদীর পানি বাড়ছে স্বাভাবিকের চেয়ে বেশি। ডুবে গেছে আউশের ক্ষেত, আমনের বীজতলা সহ নিম্নাঞ্চলের বিভিন্ন কৃষি ক্ষেত। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বরজ। কাঁচা রাস্তাঘাট তলিয়ে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হয়েছে। গ্রামে তো এত সাল কষ্ট হইতে আছে, আমি ধান ফেলাইছি, ধান পচে গেছে।
বাগেরহাটে টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় গ্রামের মাটির রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে কম আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। 6-7 দিন ধরে বৃষ্টি, রাস্তাঘাটে কোনো লোকজন নাই, কোনো ইনকাম পাতি নাই, আমরা কি করে খাবো? সকালবেলা রিক্সা দিয়ে বেরিয়ে যে এখনো কোনো প্যাসেঞ্জার যাত্রী নেই, এটা বিষয় রয়েছে। নেত্রকোনার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় জেলায় নদ নদীর পানির স্তর গড়ে 17 সেন্টিমিটার বেড়েছে। আল ইমরান, ৭১। এল নিনোর প্রভাবে সারা বিশ্বের মতো বৈরী আবহাওয়ার শিকার বাংলাদেশও। একই সঙ্গে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গেল 3 দিন যাবৎ ঢাকা সহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অবিরাম ধারায় ঝরছে। এ নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 দিনও বৃষ্টিপাত থাকতে পারে। সমুদ্র বন্দরগুলোকে বহাল রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এদিকে একটু বৃষ্টিতেই ঢাকার নিচু এলাকায় তৈরি জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। আরও জানাচ্ছেন ইলিয়াস আকন। গেল 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে 211 মিলিমিটার, যেখানে ঢাকায় বৃষ্টি হয়েছে মাত্র 28 মিলিমিটার। তবে ঢাকার বৃষ্টি কম হলেও অল্প সময়ের বর্ষণে রাস্তায় হাঁটু পানি জমে গেছে মিরপুর, মালিবাগ সহ বেশ কিছু নিচু এলাকায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 দিন এই বর্ষণ অব্যাহত থাকবে। স্থানীয় সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জানাতে বলা হয়েছে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আপনার চট্টগ্রামে 211 মিলিমিটার, আর আমবাগানে বৃষ্টি হয়েছে 153 মিলিমিটার। আগামী 2 দিনের যে বৃষ্টি যে চলমান থাকবে সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত থাকবে। এটা আমরা আশা করছি যে 12 তারিখে পড়ে যায়, যখন বৃষ্টি কমে যাবে সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটা উন্নতি হয়ে যাবে। সাগর উত্তাল রয়েছে, হয়তো সাগরে বাতাস হবে না কিন্তু সাগরে ঢেউ হবে। এই জন্য মাছ ধরা নৌকা ট্রলারকে এখনো বলছে যে এটা সাবধানে চলাচল করতে। এটা হয়তো আমরা সাগরের যে 3 নম্বর সিগন্যাল আছে এটা হয়তো আমরা আগামীকাল পরশু তুলে দেবো, সাগর অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। রাজধানীতে ড্রেন ও ম্যানহোল উপচে পড়া এই নোংরা পানির নিচে কোথায় গর্ত আর কোথায় খোলা ম্যানহোল তা খুঁজে পাওয়ার উপায় নেই। ফলে সড়কে চলাচলকারী সাধারণ মানুষ পড়েছে ভোগান্তিতে। জলাবদ্ধতার এই স্থায়ী সংকটের জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশনের ব্যর্থতা ও উদাসীনতাকে দায়ী করছেন নগরবাসী। অল্প বৃষ্টি হলে পানি জমে যায়, এদের শহরের যে সমস্যা, আর বর্ষার সময় এরা কাটাকাটি করে, প্রতি বছরই দেখলাম। একটা সরকার আসে আর রাস্তাঘাট কাটাকাটি করে, ড্রেনের করে, কিন্তু কোনো সুরাহ হয় না, কোনো কাজের কাজ হয় না। সিটি কর্পোরেশন প্রত্যেক দিন আমরা তো জায়গায় জায়গায় দেখতে তারা আইতেছে, লোক আছে, কিন্তু ভিতরে কাজটার কথা এটা হলো মেট্রো রেলের যে সাবেক যে জাম এটা বাইজা রয়েছে। পানিতে সড়ক ডুবে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছুটির দিনেও জীবিকার জন্য বের হওয়া মানুষ ও রিকশা চালকেরা। নোংরা পানি মারিয়ে চাকা টানতে গিয়ে একদিকে যেমন পোহাতে হচ্ছে শারীরিক কষ্ট, অন্যদিকে যে কোনো মুহূর্তে রিকশা উল্টে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা হচ্ছে তাদের। বৃষ্টির কারণে গাড়ি চালাইতে পারতেছি না, চেইন পড়ে যায়, এমনি ভাড়া কম, পানিতে ডুবে বসছে। বড়দের জন্য এই নোংরা পানি চরম দুর্ভোগ ও ঝুঁকির কারণ হলেও উল্টো চিত্র অবুঝ শিশুদের মনে। সড়কে জমে থাকা ময়লা পানিকেই যেন সুইমিং পুল বানিয়ে আনন্দে মেতেছে তারা। চারপাশে এই তীব্র ভোগান্তির খবর না রাখা শিশুরা মেতে উঠেছে জলকেলেহিতে। এখানে একটু বৃষ্টি হলে আমরা এখানে রোডে পানি জমে যায়, তাই আমরা এখানে ভিজতেছি, পানিতে মজা করতেছি। বর্ষার শুরুতেই যদি ঢাকার এই দশা হয় তবে সামনের দিনগুলোতে নগর জীবনে আরও যে ভোগান্তি নামবে সে আশঙ্কাতেই রয়েছে নগরবাসী। ইলিয়াস আকন, ৭১, ঢাকা। দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে, নইলে আবারও নেমে আসবে জুলাই, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিচার নিয়ে ভিন্ন কোনো পরিকল্পনা হলে জুলাইয়ের পক্ষের শক্তি মাঠে নামতে প্রস্তুত আছে। এদিন নিউজ এজেন্সি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকার মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড পাওয়া শেখ হাসিনা ঢাকায় ফেরার ঘোষণা দিয়েছেন। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। ছাত্র জনতার অভ্যুত্থানে 24-এর 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। এরপর জুলাই আন্দোলনে অবৈধভাবে রাষ্ট্রশক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারতে পলাতক থেকে প্রায়ই রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তিনি। এবার সরাসরি ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেন। একই সাথে নিজের দলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন তিনি।
হিসেবে এনসিপির একটা সম্পর্ক আছে। এক অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের প্রধান সংগঠক নাহিদ ইসলামের হুঁশিয়ারি, দেশে ফিরে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করতে হবে। ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন, তো আমাদের ইয়ে থাকবে যে দেশ তো দেশের অলরেডি 16 বছরের ধ্বংসযোগ্য হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে, এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, শেখ হাসিনার বিচার নিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইলে আবারও ফিরে আসবে জুলাই। এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না। বাংলাদেশের জনগণ সেটার জন্য প্রস্তুত আছে। জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে রাজনৈতিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে। রাজনীতির ইতিহাসে খুব কম সময়ই পলাতক স্বৈরাচারী শাসক ফিরে আসার নজির রয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিককে রক্ষা করার জন্য আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। সিফাত ফারুকি, ৭১, ঢাকা। রাজধানীর মিরপুর 10 নম্বরে ফুটপাত নিয়ন্ত্রণ ঘিরে শুরু হয়েছে অপরাধ জগতের হানাহানি। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবক দলের নেতা সিজুর ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। সন্দেহের তীর ফরেস্টার গ্রুপের সন্ত্রাসীদের দিকেই। পুলিশ জানিয়েছে, সিজুকে হত্যাচেষ্টার 2 মামলার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদে পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে হেফাজতে থাকা শান্ত। আশিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 7 জুলাই রাত 9:20 মিরপুর 10 নম্বরের ফলপট্টির পাশের গলিতে নিজ অফিসের দিকে হেঁটে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম সিজু। অফিসের নিচে এক যুবক তার সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। এ সময় পাশ থেকে ক্যাপ পরিহিত এই যুবক সিজুকে লক্ষ্য করে একাধিক গুলি করে। কোমর থেকে রিভলভার বের করে গুলি ছুড়তে দেখা যায় সিজুর সাথে হাত মেলানো এই যুবককেও। সিজুকে কারা কেন হত্যা করতে চাইল এই প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে যাই আমরা। কথা হয় প্রত্যক্ষদর্শীদের সাথে। ওদিক দিয়ে আইসে আইয়া ওদিক দিয়ে আইয়া হাত মিলাইছে, হাত মিলার পরে ওইদিকে উঠছে, ওঠার পরে ওদিক দিয়ে গুলি করছে, 4 রাউন্ড গুলি করছে। আমি দৌড় দিচ্ছিলাম, চোখ জ্বলছিল তখন, এটা আমার গায়ে হয়ে পড়ছে। যে লোক ছিল 4 জন, 2 জনের কাছে অস্ত্র ছিল আর 2 জন ছিল সাধারণ। 2-1 দিন আসছে, ওরা নতুন, আমরা আগে পরে দেখিনি। সিজুকে গুলি করে দৌড়ে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। এ সময় তাদেরকে ধাওয়া করে স্থানীয়রা। 4 আততায়ীর মধ্যে একজন জীবন বাঁচাতে আশ্রয় নেয় মসজিদে। পরে পুলিশ এসে তাকে অস্ত্রসহ হাতে নাতে গ্রেপ্তার করে। জানা যায়, অস্ত্রসহ গ্রেপ্তার এই যুবকের নাম শান্ত। আমি ধরতে গেছিলাম, আমারও টার্গেট করে গুলি করছিল, এরপরও পিছন ছাড়ি নেই, দৌড় দিয়ে গেছে। একজন মহিলা বলছে যে এদিক দিয়ে দৌড় দিয়ে গেছে। পরে মসজিদের 3 তলে উঠে ও দ্বারা হাঁপাইতেছে। আমাদের এখানে আরো কয়েকজন ছিল, ওরা যে দেখে পরে নিচে আরো লোকজন নিয়ে যায়। আমরা মসজিদের গেট, হুজুর যখন হুজুরের পা ধরে জড়াই পড়ছে যায় নেমে, তো হুজুরের কাছে আত্মসম্মান করছে যে আমার এই ঘটনা ঘটাইছে, আমারে বাঁচান। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, শুরুতেই সিজুকে গুলি করে জাকির নামের এই যুবক, যিনি যুবলীগের রাজনীতিতে জড়িত। আর সাদা শার্ট পরিহিত এই যুবকের নাম শান্ত, তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়। গুলির ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের নেতা সিজুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে গিয়ে সিজুর সাথে কথা বলেছি আমরা, জানিয়েছেন ঘটনার বিস্তারিত। আপনার একজন তো অ্যারেস্ট হতে শুনছেন ইতিমধ্যে, শান্ত, আর পরবর্তীতে আরেকজন ছিল মাস্ক ক্যাপ পরা জাকির নামে, যুবলীগ করতো, দীর্ঘদিন আগের থেকে ওরা সন্তান চাঁদাবাজি করতো। আমার কয়েকবার অফার করছে, এই জন্য আমি তাদের কথা শুনি না, বিদায় দেখি তারা কিন্তু এই কাজটা করছে। ঘটনার সময় অস্ত্রসহ হাতে নাতে গ্রেপ্তার শান্তকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে মিরপুর মডেল থানা পুলিশ। গোয়েন্দা তথ্য বলছে, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে শান্ত। জানা গেছে, মিরপুর 10 নম্বরের ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিতেই সিজুকে হত্যার পরিকল্পনা করে শীর্ষ সন্ত্রাসীরা। এদের মধ্যে মিরপুরের 4 স্টার গ্রুপের সক্রিয় সদস্য শীর্ষ সন্ত্রাসী মুক্তার অন্যতম। তার নির্দেশেই ভাড়াটে খুনি হয়ে সিজুকে হত্যার মিশনে নেমেছিল শান্ত, জাকির সহ 4 জন। ছাত্রলীগ নেতা শান্তর সাথে বড় বড় শীর্ষ সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে বলে নিশ্চিত করেছে গোয়েন্দারা।
পুলিশ বলছে সিজুকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় 2টি মামলা হয়েছে, যার তদন্ত চলমান। আমরা 2টো মামলাই তদন্ত করছি এবং আপনি জানেন যে এই মামলার একজন যে আসামি হাতে নাতে গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে, তার নাম শান্ত। সে ছাত্রলীগের নেতা ছিল মিরপুর কলেজের। আমরা তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করছি। এই তথ্য যেগুলো বলছে এগুলো আমরা যাচাই বাছাই করছি, কেন গুলি করলো, কারা গুলি করলো, সব বিস্তারিত। যেহেতু তদন্ত পর্যায়ে আছে, আমরা সুনির্দিষ্টভাবে ক্লিয়ার না হয়ে এটা বলা যাবে না। সিজুকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে মূল হোতাদের মুখোশ উন্মোচনের দাবি সবার। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।